আপনি যদি কখনো ইন্দোনেশিয়াতে যান, এই দেশটাতে কিন্তু আপনি এখনও এমন এমন দ্বীপের সন্ধান পাবেন যেখানে কিন্তু কোনো যন্ত্রচালিত যানবাহন চলাচল করে না, সেখানে এখনও ঘোড়ার গাড়ি চলাচল করে। তো আজকের ব্লগে মূলত আমরা এই ধরনের একটা দ্বীপে যাব, যেই দ্বীপটার নাম হচ্ছে গিলি ট্রাওয়াঙ্গান বা সংক্ষেপে গিলিটি। এই গিলিটির পাশের আরও ছোট্ট দুইটা দ্বীপ, একটা নাম হচ্ছে গিলি ম্যানো আর একটা গিলি এয়ার। এই তিনটা ছোট ছোট দ্বীপগুলোকে একত্রে বলা হয় গিলি দ্বীপপুঞ্জ। এই গিলি দ্বীপপুঞ্জের পাশের বিশাল আকৃতির এই দ্বীপটার নামে হচ্ছে লম্বক। আজকে আমাদের অভিযান হচ্ছে লম্বকে। লম্বকের এক একটা সৈকত এত সুন্দর, আর এই লম্বক দ্বীপটা এতটাই বড়, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আপনার অলমোস্ট 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে বাইকে করে বা গাড়িতে করে। আমাদের বাংলাদেশি ট্যুরিস্টরা যখন ইন্দোনেশিয়াতে যায়, তারা সাধারণত বালি এবং নুসা পেনিতা ঘুরে চলে আসে, মিস করে যায় শুধুমাত্র এই লম্বককে। তো কিভাবে আপনি লম্বক যেতে পারবেন এবং কত টাকা আপনার খরচ হবে, বালির তুলনায় লম্বক কতটা সুন্দর, সব কিছুই কিন্তু আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি গিলি আইল্যান্ড, আর গিলি আইল্যান্ড যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে মানে আমরা যে উবুদ এরিয়াতে আছি আর্ট মার্কেট, এখান থেকে আপনাকে একটা টিকিট বুক করতে হবে। অলমোস্ট বাংলাদেশি টাকা 3000 টাকার মতো আসে। আমি জানি না উবুদে সবসময় বৃষ্টি থাকে কিনা, বাট এই সময়টা বৃষ্টিতে সেই লাগে ভাই, জোস। উবুদ থেকে আমরা এখন যাচ্ছি পাদাংবাই হারবারে। সেখান থেকে আপনি লম্বক যাওয়ার জন্য ফেরি অথবা ফাস্ট বোট পেয়ে যাবেন। যদি আমরা আগে থেকে বুক করে নেই, আমাদেরকে হোটেল থেকে পিক আপ করে। আমাদের আসতে সময় লাগছে অলমোস্ট 2 ঘন্টার মতো। তো আমি আসলে বলবো, যদি আপনি প্রথম দিন আপনার গিলি আইল্যান্ড, গিলি ট্রাওয়াঙ্গান ঘোরার কোনো প্ল্যান থাকে বা একটু আর্লি চেক ইন করতে চান, তাহলে সকাল 7টা 7:30টায় যেই শিপগুলো আসে, শিপ বলতে মানে আপনাকে হোটেল থেকে পিক আপ করবে, ওইটা আপনারা পিক করেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি গিলি আইল্যান্ডে যাওয়ার প্ল্যান করলে চেষ্টা করবেন লাগেজটা অ্যাভয়েড করার, কারণ ওইখানে কোনো গাড়ি ঘোড়া নাই। ঘোড়া আছে, গাড়ি নেই, সাইকেল আছে অথবা পায়ে হাঁটতে হবে। পাদাংবাই থেকে বেশ কয়েক কোম্পানির ফাস্ট বোট ছেড়ে যায় লম্বকের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি সামায়া 1 ফাস্ট বোটে। আপনি চাইলে গাড়ি অথবা বাইক নিয়েও কিন্তু লম্বক আসতে পারবেন, সেক্ষেত্রে আসতে হবে ফেরিতে করে। কিন্তু এই সমুদ্র যাত্রাটা মোটেও স্মুথ হবে না। আমরা ফাইনালি চলে আসছি গিলি ট্রাওয়াঙ্গানে, এবং এই বোটটা কিন্তু 3টা আইল্যান্ডে যাবে। বাট আসার সময় সত্যিকার অনেক মোশন সিকনেস হয়েছে, আর একটা মুহূর্তের জন্য কিন্তু বোটটা স্থির ছিল না। এটা হচ্ছে লম্বক আইল্যান্ড, লম্বক, তারপরে এটা হচ্ছে গিলি, এই যে গিজি ট্রাওয়াঙ্গান লেখা, ঠিক আছে। মেইন আইল্যান্ড কিন্তু ওইটার অংশ হচ্ছে এটা। এই যে দেখেন, বললাম না, এই আইল্যান্ডে আপনি আসলে ঘোড়ার গাড়ি পাবেন। এই ঘোড়ার গাড়িতে করে আপনি পুরো আইল্যান্ড ঘুরতে পারেন, রিসোর্ট পর্যন্ত যাইতে পারেন। মোটামুটি এগুলা ভালোই এক্সপেন্সিভ। গিলিটিতে আমাদের থাকার প্ল্যান হচ্ছে 2 রাত। প্রথম দিন মানে আজকের রাতটা আমরা খুবই কম বাজেটের একটা হোটেলে থাকবো, সেটা জেটি ঘাটের পাশেই। কারণ সাধারণত ট্রিপে গেলে আমরা প্রথম দিন যেই জায়গাটিতে যাব সেখানে কোনো এক্সপেন্সিভ হোটেল বুক করি না, কারণ সারাদিনে কিন্তু ওই জার্নি করতে করতে সময় চলে যায়। রাতে গিয়ে ঘুমাই, পরের দিন উঠে চলে যাই। ওই রিসোর্ট বা ওই হোটেলের আশেপাশে ঘোরার কোনো সময় হয় না। তো এটা হচ্ছে আজকে রাত থাকার মতো আমাদের হোটেল, পার নাইট 2500 টাকা, মোটামুটি ভালোই। এবং কালকে আমরা মোটামুটি একটা ভালো বাজেটের হোটেলেই থাকবো। বাট এই আইল্যান্ডে আপনি কোথায় খাবেন? কম দামে খেতে চাইলে যেতে হবে ইন্দোনেশিয়ান রেস্টুরেন্টে, বাজেট ভালো হলে যেতে পারেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আর আমরা এখন যাব মোটামুটি বাজেটের থাই রেস্টুরেন্টে। আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার অর্ডার করছি। এই যে এখানে বসে জাস্ট সমুদ্র এনজয় করতেছি, আর আমরা এই খাবারটা অর্ডার করছি, সাথে হচ্ছে একটু আইস, একটু কোক, আর হচ্ছে ফ্রাইড রাইস, সাথে চিকেন, পাঁপড়, ডিম, সালাদ। আর এটা হচ্ছে মূলত এই আইল্যান্ডের গিলি ট্রাওয়াঙ্গানের মেইন রোড। এখানে বেশ কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনারা পাবেন, এই সাইডে পাবেন, বাট প্রাইস কিন্তু অনেক বেশি। এই গিলি দ্বীপপুঞ্জের মধ্যে শুধুমাত্র গিলি ট্রাওয়াঙ্গানটাই রাতের বেলা বেশ জমজমাট থাকে, স্পেশালি এই জেটি ঘাট এরিয়াটা।
এখন যদি আপনারা কেউ চান যে ইন্দোনেশিয়ার এই ট্রিপটা করবেন, তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ইন্দোনেশিয়ার ভিসা নিতে হবে। ভিসা নেওয়াটা অনেক ক্ষেত্রে সহজ, আবার কিছু ক্ষেত্রে কঠিন। তবে কিভাবে আপনি সহজে নিজে নিজে ইন্দোনেশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কিন্তু এই সিরিজের প্রথম এপিসোডের এই টাইম কোডে আমরা আলোচনা করছি। উপরের আই কার্ডে দিয়ে রাখলাম, দেখে আসতে পারেন। ধরেন আপনার ভিসাটা হয়ে গেছে। ভিসা হওয়ার পর প্রথম কাজই হচ্ছে ফ্লাইটের টিকিটটা বুক করে ফেলেন। যত আগে কাটবেন তত কম দামে পাওয়া সম্ভব। কোত্থেকে কাটবেন? আমরা সাধারণত গোজাইন থেকে কাটি। আপনিও চাইলে গোজাইন থেকে কাটতে পারেন, অনলাইনের মাধ্যমে কাটতে পারেন। বাট অনেকে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে স্বাচ্ছন্দ্য ফিল করেন না, তারা কিন্তু চাইলে গোজাইনের এক্সপিরিয়েন্স সেন্টারে গিয়ে টিকিটটা কাটতে পারেন। ঢাকার বনানীতে এক্সপিরিয়েন্স সেন্টার পেয়ে যাবেন এবং চট্টগ্রামের গোলপাহাড় মোড়ে পেয়ে যাবেন। শহরের আশেপাশের ট্রাভেলাররা খুব ইজিলি তাদের এক্সপিরিয়েন্স সেন্টারে যাবেন। ট্রাভেল এক্সপার্টদের সাথে ফ্রি কনসালটেন্সি করে আপনি আপনার টিকিটটা বুক করতে পারেন। তাছাড়াও স্টুডেন্টরা যারা দেশের বাইরে পড়তে যাবেন, আপনার এয়ার টিকিট দরকার, অথবা যারা ওমরা করতে যাবেন তাদের এয়ার টিকিট দরকার, তারা হয়তো বা কনফিউশনে ভুগেন যে অনলাইনে টিকিট কাটলে কী না কী হয়। তারা খুব ইজিলি এক্সপিরিয়েন্স সেন্টারে যাবেন এবং আপনার রুট, বাজেট, প্ল্যান শেয়ার করবেন। ট্রাভেল এক্সপার্টরা আপনাকে বেস্ট এয়ারলাইন্সের টিকিট কেটে দিবে। তাদের এক্সপিরিয়েন্স সেন্টারের ঠিকানা এবং গোজাইনের ওয়েবসাইটের লিঙ্ক, অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটির কমেন্ট সেকশানে। গিলি ট্রাওয়াঙ্গানে আজকে আমাদের চলছে ডে 2। আজকের দিনটাতে আমরা থাকবো হচ্ছে এই গিলি ট্রাওয়াঙ্গানের খুবই সুন্দর একটা রিসোর্টের নাম হচ্ছে অ্যাস্টন সানসেট বিচ রিসোর্ট। অ্যাস্টন সানসেট বিচ রিসোর্টটা জেটিঘাট থেকে কিছুটা দূরে, একদম নির্জন একটা পরিবেশে। আমরা গতকাল ছিলাম জেটিঘাটের আশেপাশেই। গতকাল রাতের ভিউ দেখে বুঝতে পারছেন যে এই এরিয়াটা রাতের বেলা বেশ জমজমাট থাকে। আজকে যেদিকে যাব ওই দিকে না, তবে সবচেয়ে এক্সপেন্সিভ রিসোর্ট বা হোটেলগুলো ওই দিকেই। পার্সোনালি আমি বলবো জেটিঘাটে থাকার মতো তেমন কোনো ভালো জায়গায় না, কিছুটা অপরিষ্কার, কিছুটা কোলাহল। যাই হোক, আজকে গিলি আইল্যান্ডে কিন্তু কয়েকজন বাংলাদেশিদের সাথে দেখা হয়ে গেল। সো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে মাত্র খাবার অর্ডার করছি, খাবার রেডি হচ্ছে। এইদিকে যেটা করতেছি, আমরা একটা ইলেকট্রিক স্কুটার ভাড়া করতেছি। হ্যাঁ, ইলেকট্রিক স্কুটার, এটা অলরেডি ভাড়া করে ফেলছি। এটা ভাড়া করছে হচ্ছে 2 লক্ষ রুপি দিয়ে। 2 লক্ষ রুপি ধরেন 1600 টাকার মতো, 24 ঘন্টার মতো। হ্যাঁ, আজকে দুপুরে খাবারের মেনু হচ্ছে ভাত, ডাল মাখানি আর আলুর বড়া। যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্ট, দাম অনেক বেশি। এইটুকু খাবারের দাম ধরতে পারেন 2000 টাকা বাংলাদেশি টাকায়। যাচ্ছি দ্বীপের এই প্রান্ত থেকে ঠিক ওই প্রান্তে। দ্বীপের ঠিক মাঝখান বরাবর খুবই সুন্দর একটা রাস্তা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ হওয়া সত্ত্বেও এর রাস্তাঘাট কিন্তু খুবই ভালো। এমনকি এই দ্বীপে এত এত ঘোড়া চলাচল করে, রাস্তাঘাট কিন্তু পরিষ্কার। আর বাংলাদেশ হলে এই রাস্তায় চারদিকে শুধু দেখা যেত ঘোড়ার মলমূত্র। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসছি অ্যাস্টন সানসেট বিচ রিসোর্ট। হোয়াট ইজ ইউর নেম? Anggar. আঙ্গার। ওকে, চলেন আমরা তাহলে চেক ইন করি। ওকে, আমাদের দোতলায় হচ্ছে আমাদের রুমটা, বাট রুম থেকে বের হওয়ার পরে মানে সুইমিং পুলটা দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? সুইমিং পুলটি অ্যাকচুয়ালি এই রিসোর্টের সবচেয়ে সুন্দর মানে একটা পার্ট। চলেন আমরা আগে রুমে যাই, রুমটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। এই যে বারান্দা থেকে দেখেন আমাদের রুমের বারান্দা থেকে অ্যাকচুয়ালি এই যে সুইমিং পুলের ভিউটা কি অসাধারণ লাগতেছে। তো আপনারা রুম দেখছেন, আমাদের রুম মোটামুটি পছন্দ হয়েছে, বাট খুব বেশি পছন্দ হয়েছে এমনটা না। 8500 টাকা খরচ করে এর থেকেও বেটার রুম আমরা পেতে পারতাম। আমরা জানি না আসলে মানে এই দ্বীপ কনসিডার করলে এই রুমটা আসলে কতটা ঠিকঠাক। তবে রিসোর্টের পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা একটু রিসোর্ট থেকে বের হয়ে বিচের পাড়ে যাই। হ্যাঁ, রিসোর্টের সামনে কিন্তু বিশাল বড় একটা জায়গা। হ্যাঁ, স্পেশালি ওদের যে সুইমিং পুলটা, এটা অনেক বড়। ওকে, চলেন আমরা একটু বিচের পাড়ে যাই। রিসোর্ট থেকে বের হইলেই হচ্ছে তাদের প্রাইভেট সি বিচ।
এই রিসোর্টের সামনে সবচেয়ে সুন্দর সানসেট দেখা যায়। সারা দ্বীপের টুরিস্টরা কিন্তু এখানে চলে আসে সানসেটটা এনজয় করার জন্য। সানসেটের পরে মানে সন্ধ্যার পরপরই কিন্তু স্টার্ট হয়ে যায় মুভি। সবার জন্য এটা ফ্রি, বাট রিসোর্টের গেস্টরা এখানে বসে সিনেমা দেখার সুবিধা পায়। একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে সিনেমা, সে এক অন্যরকম এক্সপিরিয়েন্স। শুধু এই রিসোর্ট না, এই রিসোর্টের আশেপাশের আরো 2-3টা রিসোর্টে কিন্তু এই ফ্রি মুভি দেখানোর ব্যবস্থা থাকে। শুভ সকাল, আজকে আমাদের অ্যাস্টন সানসেট বিচ রিসোর্টে ডে 2। আজকে তো আমরা একটু পরে চেক আউট করবো। এখানকার ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত। এখন অলমোস্ট 10টা, আধা ঘন্টা টাইম আছে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টটা করে এসে যেটা করব, এই যে সুন্দর, খুবই সুন্দর একটা সুইমিং পুল, এই সুইমিং পুলে জাস্ট ধরেন 15-20 মিনিটের জন্য একটু নামবো। ওকে, আমরা ব্রেকফাস্টে কী কী নিছি একটু দেখাই। এখানে ফ্রাইড রাইস নিছি, ভেজিটেবল নিছি, আলু নিছি, সসেজ নিছি, কালামারি নিছি, আর এখানে 2 রকমের ফল নিছি, কেক নিছি, এটা কি জানি না, মিষ্টি টাইপের কিছু একটা, এটা নিছি, প্যানকেক নিছি, আর এখানে নুডলস। এই তো মোটামুটি অনেক কিছু মানে আমাদের কমফোর্ট জোনে কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। মানে ব্রেকফাস্টটা কিন্তু আমার কাছে হেভি লাগতেছে। অ্যাস্টন বিচ রিসোর্ট থেকে আমরা চেক আউট করে এখন যেটা করব, অ্যাক্টিভিটিস করব। সেটা হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিস, মানে স্নরকেলিং করব। দেখছেন এই দ্বীপের আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু, বাইক রাখেন, সাইকেল রাখেন, কেউ নিবে না। মানে সারা রাত এমনি পড়েছিল, এই দেখেন কোনো লকটক কিচ্ছু নাই। রাত্রে ওইখানে রাখছে, সকালে এসে দেখি এইখানে। মানে একদম নিশ্চিন্তে এমন একটা দেশে আছে, এখানে কোনো চোর নাই, কিচ্ছু নাই। মানে কেউ যদি এটা নিয়েও যায়, লোকাল কেউ যদি নিয়েও যায়, আপনার কী করার থাকবে বলেন তো? কিচ্ছু করার থাকবে না। রিসোর্ট থেকে হাতের বাম দিকে রাস্তা ধরে যাচ্ছে হচ্ছে জেটিঘাটের দিকে, এবং যাওয়ার পথে ভাই এত সুন্দর সুন্দর জায়গা, হাতে সময় খুবই কম, তারপরে ভাবতেছি যে এখানে একটু দাঁড়াই, একটু ছবি টবি তুলে যাই। মানে একদম পুরা সানি একটা ডে। সমুদ্রের জলের কালারটা দেখেন, বালির কালারটা দেখেন, পাহাড়টা দেখেন। গিলি আইল্যান্ডে এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাক্টিভিটিস। যাব হচ্ছে স্নরকেলিং করার জন্য। 3টা আইল্যান্ডের আশেপাশে আমরা যেখানে আমাদের বোট স্টপ করবে সেখানে স্নরকেলিং করব। তবে একটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে জলের নিচে স্ট্যাচু। এইটা মেবি আপনারা প্রথম দেখতে যাচ্ছেন এই চ্যানেলে। সো চলেন আমরা প্রথমে রেডি হই। আমাদের যে স্নরকেলিংয়ের যেই গ্যাজেটগুলো, সেগুলোকে আমরা নিজেদের সাইজ অনুযায়ী আমরা বুঝে নিব। দেন আজকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জন্য আমরা সমুদ্রেই থাকবো। সো দেখা যাক অভিজ্ঞতা কী হয়। গিলির প্রধান আকর্ষণ হচ্ছে কচ্ছপ, অন্যটি জলের নিচের স্ট্যাচু। বিশেষ করে গিলি ম্যানো, গিলি ট্রাওয়াঙ্গান, এই জায়গাগুলোর আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন টাটল দেখা যায়। আমার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এখানকার জলের নিচের স্ট্যাচু দেখা, যার নাম হচ্ছে দ্য নেস্ট। এটি তৈরি করেছেন বিখ্যাত ব্রিটিশ ভাস্কর এবং পরিবেশবাদী জেসন ডিকার্স টেলর। তিনি পানির নিচে ভাস্কর্য তৈরি করার জন্য কিন্তু সারা বিশ্বে পরিচিত। এখানে মোট মূর্তির সংখ্যা হচ্ছে 48টি। যদি একটু খেয়াল করেন, মূর্তিগুলো কিন্তু বৃত্তকার পথে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। এই বৃত্তকার বিন্যাসটি জীবনের চক্র এবং প্রকৃতির সাথে মানুষের বন্ধনকে ফুটিয়ে তোলে। স্নরকেলিং শেষ করে আমরা চলে আসি গিলি এয়ারে। মাঝখান দিয়ে শুধু আমরা ছিলাম না গিলি ম্যানোতে, বাট গিলি ম্যানোর পাশেই কিন্তু আমরা স্নরকেলিং করছি। আপনি যদি খুবই শান্তপ্রিয় একজন ট্যুরিস্ট হয়ে থাকেন, তাহলে এই গিলি এয়ারটা আপনার জন্য একদম পারফেক্ট। কোনো কোলাহল নাই, কোনো যানবাহনের শব্দ নাই। মানে 2-3 দিন আপনি ইজিলি এই দ্বীপের বিভিন্ন প্রান্তের রিসোর্টগুলোতে কাটিয়ে দিতে পারবেন। আজকে রাত আমরা থাকবো হচ্ছে গিলি এয়ারে।
আর গিলিয়ারে যেই বাংলোটা বুক করছি এটা একদমই মানে গ্রাম্য একটা পরিবেশ, সামনে সাগর, পেছনে হচ্ছে সেই বাংলোটা, এবং প্রাইসটা খুবই রিজনেবল। আমার তো জায়গাটা খুবই পছন্দ হয়েছে। এখন রুমটা এখনও ঢুকি নাই, রুমে ঢুকে আপনাদেরকে দেখাই। মাত্র 2000 টাকা দিয়ে বুক করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2000 টাকার রুম। মোটামুটি পছন্দ হয়েছে, লোকেশনটাও পছন্দ হয়েছে। সামনের পরিবেশটা যদি একটু দেখাই, আগে রুমটা এক পলক দেখে নেন। হ্যাঁ, এইদিকে হচ্ছে ওয়াশরুমটা, এইদিকে হচ্ছে বেড, একটা আলমারি আছে, এসি, মশারি, আর এখান দিয়ে একটা ড্রেসিং টেবিল। আর আমরা রুম থেকে বের হওয়ার পরে মানে একদম সেপারেট একটা বাংলো, ঠিক আছে? তো দেখা যাক আমরা এখানে থাকি, থাকার পর বুঝতে পারবো। তবে ভিউটা, তাই না দিদি? ভিউটা সুন্দর না এই গিলিয়ার থেকে? গিলিয়ার থেকে লম্বকটা আরো কাছ থেকে দেখা যায় তো, মানে অসাধারণ। মানে আমার এখন মনে হচ্ছে যদি আমরা একটু সকালে আসতাম, কারণ কালকে কিন্তু আমরা চলে যাবো, আবার বিকেলটা দেখা হবে না। এখন যেহেতু টায়ার্ড হয়ে গেছে, অলমোস্ট বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আমাদের একটু ফ্রেশ হতে তো টাইম লেগে যাবে। এখানে সবাই বসে সানসেট দেখতেছে, খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। প্রাইসটা অনেকটা রিজনেবল পড়ছে, 50,000 রুপিয়া পড়ছে। অ্যাকচুয়ালি এখানে যদি আপনি কোথাও ফ্রাইড রাইস বা যেটাই অর্ডার দেন না কেন, যদি লেখা থাকে ফ্রাইড রাইস, এর সাথে কিন্তু শুধু ফ্রাইড রাইস থাকবে না, সাথে কিন্তু ডিম থাকতে পারে, চিকেন থাকতে পারে, সালাদ থাকতে পারে। সো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আমাদের নতুন একটা যাত্রায় যাচ্ছি। মানে আপনারা মেবি নতুন কিছু দেখতে যাচ্ছেন, নেক্সট ভিডিওতে দেখবেন। অ্যাডভেঞ্চার ভাই, এটার ভিতরে যে কি আছে ভাই, কি যে অসাধারণ, লম্বক যে কতটা সুন্দর, সেটা এই ভিডিওতে আপনাদেরকে না বলি, নেক্সট ভিডিওর আপনাকে দেখতে হবে। নেক্সট ভিডিও অবশ্যই ওয়েট করবেন। আমি আবারও বলি, নেক্সট ব্লগে আমরা খুবই সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে গিলি এয়ারের জেটি ঘাট। এই সাইডটা হচ্ছে জেটি ঘাট। আমরা ছিলাম হচ্ছে ওই দিকে, মানে হাতের বাম দিকে। ডান দিকেও আপনি থাকতে পারবেন, সোজা গেলেও থাকতে পারবেন, হ্যাঁ, এদিকেও গেলেও কিন্তু থাকতে পারবেন। মোটামুটি সব দিকেই থাকার অপশন আছে। তবে আমাদের ব্যক্তিগতভাবে বলবো, ওই দিকে থেকে আমাদের খুবই ভালো লাগছে, খুবই সুন্দর জায়গা। এইদিকে যাওয়া হয়নি, কারণ একদিনের জন্য আমরা আসছি তো এখানে, সো পুরো দ্বীপটা ঘোরা হয়নি, ড্রোন ভিউতে দেখে নিছি আর কি। আর এই ধরনের ঘোড়ায় করেও কিন্তু আপনি সম্পূর্ণ দ্বীপ ঘুরতে পারবেন, হ্যাঁ। এবং এই গিলি এয়ার, গিলি ট্রাওয়াঙ্গান, গিলি ম্যানো, এই তিনটাতে কিন্তু এই ধরনের ঘোড়ার চলাচল আছে। গিলিয়ার থেকে আমরা লোকাল বোট ধরে চলে আসি বংশাল হারবারে। এটা হচ্ছে লম্বকের একটা জেটি ঘাট বলতে পারেন। এটা হচ্ছে বংশাল পোর্ট। আমাদের আসতে আমার মনে হয় 10 মিনিট বা 15 মিনিট লাগছে, বেশি সময় লাগে নাই। তো এর পাশে হচ্ছে সিঙ্গিগি সৈকত। পাশে বলতে 10 থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে সিঙ্গিগি সমুদ্র সৈকত। বাট আমরা সিঙ্গিগিতে আরো কয়েকদিন পরে গিয়ে থাকবো। আমরা এখান থেকে চলে যাব মাউন্ট রিনজানি ট্রেকিং করার জন্য। আজকের এপিসোডে কিন্তু সেই মাউন্ট রিনজানি ট্রেকিং এর গল্প শেয়ার করব না, সেটা একদম ডিফারেন্ট একটা গল্প, সেটা আমরা নেক্সট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। খুবই অ্যাডভেঞ্চারাস ছিল আমাদের সেই ট্রিপটা। তবে আমরা যেহেতু শুধুমাত্র লম্বক এবং গিলি নিয়ে কথা বলছি, শুধু এখানকার সৈকতগুলো দেখাবো আজকের এপিসোডে। তো আমরা এখান থেকে ওই ট্রেকিং শেষ করে চলে আসি সিঙ্গিগি সৈকতের পাশেই। তবে সিঙ্গিগি সমুদ্র সৈকতটা আসলে বলার মতো তেমন কোনো জায়গায় না। আমরা সিঙ্গিগি সৈকতের একটা হোমস্টেতে ছিলাম এবং খুবই বাজেট ফ্রেন্ডলি, আপনারা একটু দেখে নিতে পারেন। মজার বিষয় হচ্ছে এখানে আসার পর সেই হোমস্টেতে যে সার্ভিস দেয়, সে আমাকে বলে যে সে নাকি আমার ভিডিও দেখে। এই কথা শোনার পর আমি খুবই অবাক হলাম। ভিন্ন একটা দেশ, ভিন্ন ভাষার মানুষ, সে আমার ব্লগ দেখে। আমার একজন ফ্যান পেয়ে গেছি, উনি হচ্ছে এই রিসোর্টের ম্যানেজার বলতে পারেন। হ্যাঁ, খুবই সুন্দর লোক, খুবই ভালো লোক, খুবই সবসময় হাসি থাকে। মানে এখানে এসে বলতেছে, আমি তো আপনাকে চিনি, আসার সাথে সাথে বলতেছে আমি তো আপনাকে চিনি, আপনার ফেসটা আমার পরিচিত মনে হচ্ছে। সো আপনার নাম শিশির? আমি বলছি হ্যাঁ। মাই গড, ইয়েস, আমার ফেসবুক পেজ বের করে দিয়েছে। মজা তো। থ্যাংক ইউ বলতেছে, আই লাইক ইউর কন্টেন্ট। থ্যাংক ইউ ব্রাদার। হোয়াটস ইউর নেম? রায়ান। ওকে। সিঙ্গিগি সৈকত থেকে আমরা আজকে বাইক নিয়ে চলে যাব লম্বকের ঠিক অন্য একটা প্রান্তে। এখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কুটা বিচে, বা কুটা লম্বক বলেও অনেকে চিনে থাকেন। কুটালম্বক যাওয়ার পথে আমরা চলে যাই সিঙ্গিগি সৈকত দেখার জন্য। আগে বললাম এই সৈকতটা বলার মতো তেমন কিচ্ছু না, কিন্তু সৈকতের পাড়ে যেই
নারিকেল বাগান, সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর। সিঙ্গিগি থেকে এখন যাচ্ছি আমরা কুটালম্বকের পথে, যেতে হবে 70 থেকে 75 কিলোমিটার। তবে অবাক করার বিষয় হচ্ছে এটা একটা দ্বীপ, কিন্তু এর রাস্তাঘাট দেখেন এত বিশাল, এত সুন্দর, আমি দেখে মোটামুটি অবাক। মানুষ এতটা সুন্দরভাবে নিয়ম কানুন মেনে চলে, ট্রাফিক রুলস খুবই চমৎকার, যেটা আমাদের দেশে কল্পনাই করা যায় না। যাই হোক, 3 ঘন্টা বাইক রাইড করার পর আমরা চলে আসি কুটালম্বকে। আমরা ইন্দোনেশিয়ার অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এখন পর্যন্ত মানে খুব একটা খারাপ অভিজ্ঞতা হয় নাই। এখানেও এখন পর্যন্ত কোনো খারাপ অভিজ্ঞতা হয় নাই, বাট এই জায়গাটা আমার কাছে খুব একটা উন্নত লাগতেছে না, মানে পরিষ্কার লাগতেছে না। দেখেন রাস্তাঘাট মনে হচ্ছে আমাদের বাংলাদেশের মতো, হ্যাঁ যদি দেখেন ড্রেন এরকম কিন্তু কোথাও দেখি নাই। ট্যুরিস্ট ফ্রেন্ডলি মনে হচ্ছে না, ময়লা টয়লা রাস্তাঘাট বস্তি, খুব একটা মজা লাগতেছে না, যেটা সত্য কথা। ওকে, আমরা এখন যাচ্ছি কুটা সৈকত থেকে 6 কিলোমিটার দূরে, নাম হচ্ছে বুকিত সাগর। জায়গাটা মানে সুন্দর আছে। আমি অ্যাকচুয়ালি ওই মানে জায়গাটার নাম ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না, জাস্ট ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি। এখানকার একজন ইন্দোনেশিয়ানকে জিজ্ঞেস করছি, সে বলছে যে এই জায়গাটার নাম হচ্ছে বুকিত সাগর, যাইতে 15 মিনিট লাগবে, 6 কিলোমিটার। এখন চলেন দেখি কতটুকু দেখাইতে পারি। আমাদের হাতে সময় মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে আপনাদেরকে আশেপাশে যতটুকু সম্ভব দেখাবো। জায়গাটির নাম বুকিত সাগর বললেও এর নাম হচ্ছে বুকিত সেগের। পাশে হচ্ছে মান্ডালিকা ইন্টারন্যাশনাল সার্কিট, যেখানে বিশ্বমানের রেসিং ট্র্যাক। সেখানে মূলত মোটোজিপি এবং ওয়ার্ল্ড সুপার বাইকগুলো প্রতিযোগিতা দেওয়ার জন্য আসে। কুটা সৈকত থেকে প্রায় 6 কিলোমিটার বাইক রাইড করার পর আমরা চলে আসছি বুকিত সাগরের পাড়ে। ভাই এত সুন্দর জায়গা, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে সাগর মূলত ওইদিকে, আর এইটা মানে প্যাটের ভিতর দিয়ে ঢুকছে, মানে ওইদিকে হচ্ছে কুটা বিচ। আমরা ওইখানে ছিলাম, আমাদের হোটেলটা হচ্ছে ওইদিকে। মেবি এই যে পাহাড়টা আছে না, এই যে আমার সামনে যে পাহাড়টা আছে না, এইটার উপর থেকে আর একটু বেটার ভিউ পাওয়া যেতে পারে, এবং জলটা একদমই স্বচ্ছ। মানে আমি বলবো, যদি আপনি লম্বক আইল্যান্ডে কোনোভাবে চলে আসেন, ধরেন চলে আসছেন, তো আপনি যেখানে নামবেন সেটা হচ্ছে বংশাল পোর্ট। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই বংশাল পোর্ট থেকে এখানে আসতে প্রায় 70 কিলোমিটারের মতো টাইম, মানে 70 কিলোমিটার বা অ্যারাউন্ড 100 কিলোমিটারের মতো, কি দেখবেন? ভাই আইসেন, আর কিচ্ছু বলার নাই, আইসেন। আমি আসার আগে ভাবতেছিলাম যে এই জায়গাটা কোথায়, খুঁজে পাইছি, দেখছি, মানে হ্যাপি হয়েছি। তো অবশ্যই বলবো যে আপনারা বুকিত সাগরের এই পাহাড়ের উপর থেকে একবার ভিউটা এনজয় করেন, ভাল লাগবে। এই যে একটু আগে কিন্তু আমরা ওইখানে ছিলাম, এই যে পাহাড়গুলা, মাঝখানে একটা দ্বীপ আছে, এই যে ছোট একটা দ্বীপ আছে পাহাড়ের। সো এনজয় করেন কুটা বিচ। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি রওনা দিচ্ছি 12:30টায় কুটা থেকে, আর এখন হচ্ছে বংশাল পোর্টে আসতে আমাদের 2 ঘন্টার মতো সময় লাগছে। হ্যাঁ, আমাদের শিপ সম্ভবত হচ্ছে 3:45-এ, বাট চেক ইন করতে হবে 2টায়। খুবই ভালো অভিজ্ঞতা ছিল। রাস্তাঘাট এত সুন্দর, এত পরিষ্কার, একটা দ্বীপ এতটা নিট অ্যান্ড ক্লিন, এবং কোথাও আসার পথে এই যে 70 থেকে 75 কিলোমিটার চালাইছি, কোথাও একটা ময়লা পড়ে থাকতে দেখি নাই। হ্যাঁ, এটাই হচ্ছে সেই সভ্য দেশ। এখন হচ্ছে 3:45, আমাদের স্পিড বোট, ফাস্ট বোট এরা বলে আর কি, ফাস্ট বোট। ফাস্ট বোটটা চলে আসছে, এটার নাম হচ্ছে সামায়া ওয়ান। এটা এখন আসছে হচ্ছে গিলিয়ার থেকে লম্বক হয়ে প্রথমে সম্ভবত গিলি ট্রাওয়াঙ্গান যায়, গিলি ম্যানো যায়, গিলি এয়ারে যায়, দেন গিলিয়ার থেকে লম্বক আসে। লম্বক থেকে এখন আমরা যাচ্ছি উবুদ যাচ্ছি। এই ছিল আমাদের সম্পূর্ণ লম্বক এবং গিলি আইল্যান্ড ঘোরার গল্প। আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগছে। আপনারা যারা ইন্দোনেশিয়াতে এসে শুধু বালি ঘুরে চলে যান, তারা কিন্তু এই ব্লগটা দেখে লম্বকে কিন্তু ঘুরে দেখতে পারেন। লম্বকে কিন্তু আরো অনেক জায়গা পেয়ে যাবেন। আমি এই ব্লগে সবগুলো জায়গা আপনাদেরকে দেখাতে পারি না, বাট আমি লিখে দিচ্ছি আপনি কোন কোন জায়গায় যেতে পারেন। আগামী এপিসোডে আমরা যাচ্ছি এই লম্বকের একটা অ্যাক্টিভ ভলকানো দেখার জন্য, যার নাম হচ্ছে মাউন্ট রিনজানি।